লাল শাড়িতে মেয়েটাকে চমৎকার মানিয়েছে। ওর শরীরে আনাচে কানাচে নতুন বউয়ের সকল লক্ষণই ফুটে উঠেছে। নেশাভরা চোখে তাহমিদ তাকিয়ে থাকলো তার শ্যামাঙ্গিনীর দিকে। এই মেয়ে একান্তই তার কথাটা ভাবতেই ওর শিরা উপশিরায় অদ্ভুত কাঁপন ছড়িয়ে যায়। হৃদয়ে ঢেউ খেলে, বুকের ভেতর অচেনা আবেগ উঠলে ওঠে। প্রতিটি স্পন্দন চিৎকার করে তার নাম উচ্চারণ করছে। আবেগে দৃষ্টি ঝাপসা হয়ে আসলো তাহমিদের। নিজের আবেগ গোপন করতেই তাহমিদ কুহুকে জিজ্ঞেস করলো, খেয়েছো? আপুদের আদেশ, আপনার আগে যেন না খাই। শুধু আপুদের আদেশ? তোমার ইচ্ছে ছিল না? কুহু সাই জানিয়ে মাথা নাড়ায়। 10 মিনিট সময় দাও আমাকে, ফ্রেশ হয়ে এসে খাবারের ব্যবস্থা করছি। খাবার ব্যবস্থা করাই আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন। কুহুর কথার ধরন শুনে তাহমিদ বাম ভ্রু উঁচু করে তাকায় ওর রমণীর দিকে। বউ ফর্মে আজই চলে এসেছো দেখছি। অথচ আমি ভেবেছিলাম আমার বউটা বোকাশোকা হবে, কিন্তু এ তো দেখছি ছুপা রুস্তম নিকলা। আরে তাহমিদ বেটা, তোর কপাল পুড়লো মনে হয় রে। তাহমিদ কৃত্রিম আফসোস নিয়ে বলল। তাহমিদের ভঙ্গি দেখে কুহু হাসলো শুধু। মানুষটা যে ওকে খোঁচাচ্ছে সেটা বুঝতে পারছে কুহু। এক্ষুনি হতাশ হবেন না, সামনে বাকি জীবন পাবেন হতাশ হবার জন্য। আপনি ফ্রেশ হয়ে আসেন, খাবার চলে আসলো বলে। তোমার আপুরাই কি খাবার নিয়ে আসবে? জি। তাহলে আধ ঘন্টার আগে ওয়াশরুম থেকে বের হচ্ছি না আমি। এরা এক একটা যা বিচ্ছু, আমাকে জ্বালিয়ে মারবে। কথাগুলো বলেই তাহমিদ ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ পর সুপ্তি দুটি খাবার নিয়ে রুমে আসলো। তাহমিদকে না দেখতে পেয়ে দুটি জিজ্ঞেস করলো, কোথায় গেল আমাদের আদরের ছোট ভাই? ওয়াশরুমে। কুহু ছোট্ট করে উত্তর দিল। ও আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে। কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াবে তোমার জামাই? ও ভেবেছে পালিয়ে বেড়ালেই বুঝি আমাদের হাত থেকে ও রেহাই পাবে। আজ না হয় কাল আমাদের সামনে আসতেই হবে ওকে। নিজের বিয়ের ঘটকালি নিজেই করে আবার দূরে দূরে থাকছে। দুটি, আমাদের ভাই বিয়ে করেছে এতে তুই খুশি হোসনি? ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করেছে, অন্যায় কিছু তো করেনি। বেচারাকে আর লজ্জায় ফেলে কাজ নেই। চল এবার যাই। বরাবরই তাহমিদের পক্ষ নেওয়া সুপ্তি এবারেও তাহমিদের পক্ষই নিল। বিয়ে করেছে, অন্যায় করেনি, কিন্তু এভাবে হুটহাট বিয়ে করবে কেন? আমাদের একটা মাত্র ভাইয়ের বিয়েতে আনন্দ করব বলে কত প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু ও আমাদের সব আনন্দে জল ঢেলে দিল। এই অধিকার ওকে কে দিয়েছে? আপু, ওকে ওয়াশরুম থেকে বের হতে বলো। ওর দুই গালে তবলা না বাজানো পর্যন্ত আমি শান্তি পাবো না। দুটির রাগে গজগজ করতে করতে বলল, দুটি, তুই তাহমিদকে মারতে পারবি? কষ্ট হবে না তোর? অথচ তুই কিন্তু একটা সময় বলতিস তাহমিদকে তুই নিজের থেকেও ভালোবাসিস, ওর কষ্ট তুই সহ্য করতে পারিস না। আজ তুই এমন কথা বলছিস কেন? আজকে ওকে মারলে তোর কষ্ট হবে না? এবার সুপ্তি তার মোক্ষম হাতিয়ার প্রয়োগ করলো। বড় বোনের কথাগুলো শুনে দুটির রাগ পড়ে গেল। তবে সে রাগে থাকার অভিনয় করে বলল, হয়েছে, আর ওই হনুমানের পক্ষ নিয়ে সাফাই গাইতে হবে না। ওকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলো। তবে আজকের পর থেকে ও যেন আমার সামনে না আসে। ওকে দেখলেই আমার রাগ হবে। এই যে মেয়ে, তুমি আবার ভেবো না অকারণেই তোমার হাজব্যান্ডকে বকাঝকা করছি। আদরের একটা মাত্র ভাই তো, তাই ওর এভাবে বিয়ে করায় কষ্ট হচ্ছে। তাই বলে তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তোমাকে আমরা মেনেই নিয়েছি। চলো আপু, আমরা যাই। আমরা না যাওয়া পর্যন্ত তোমার ভাই ওয়াশরুম থেকে বের হবে না। দুটির কথা শুনে কুহুর খারাপ লাগছে। আপুরা কত আশা করেছিল ভাইয়ের বিয়েতে আনন্দ করবে, কিন্তু মানুষটা সেটা হতে দেয়নি। এই আফসোস হয়তো আপুদের আজীবন থেকে যাবে। আসলে কিছু না পাওয়া, কিছু ব্যথা, কিছু আফসোস মানুষের আজীবন বয়ে বেড়াতে হয়। এই বাড়ির লোকজনও হয়তো আজীবন আজকের ঘটনা মনে রাখবে, সেই সাথেই দোষারোপ করবে তাদের ছেলেকে। কুহুর কাছ থেকে বিদায় নিয়ে দুবোন বেরিয়ে গেল। ওরা যাওয়ার পরই তাহমিদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ও এতক্ষণ ভেতর থেকে আপুদের সব কথাই শুনছিল। বাঁচলাম। ডক্টরের বউ যে কি সাংঘাতিক, সেটা যদি তুমি জানতে তবে এমন নিশ্চিন্তে বসে থাকতে পারতে না। তাহমিদ কুহুর পাশে বসে বলল। কিন্তু তাহমিদের কথা কুহুর বোধগম্য হলো না। ও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকলো তাহমিদের দিকে। তাহমিদ সেটা বুঝতে পেরে বলল, আরে দুতিপুর কথা বলছি। ভাইয়া ডক্টর, তুমি জানো না? ভাইয়া কিন্তু আবুকে ভীষণ ভয় পায়।
এমনকি ভাইয়ার বাড়ির প্রতিটা সদস্যই আপুকে হেব্বি ভয় পায়। আমার সাদাসিধা বড় মার মেয়ে যে এমন ডেঞ্জারাস হবে সেটা কেউ খস্মিন কালেও ভাবেনি। আপুকে ভয় পাওয়ার মতো কোনো কারণই দেখলাম না আমি। অযথাই আপুকে সবাই ভয় পায়। তবে হ্যাঁ, আপু সরাসরি কথা বলতে পছন্দ করে। এজন্যই বোধহয় আপুকে সবাই ভয় পায়। আপু সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছে, তাই চোখের সামনে কারো কোনো অন্যায় দেখলে সরাসরি বলে দেয়। এজন্যই আপুকে অনেকেই ভয় পায়। তবে আপুর শ্বশুরবাড়ির লোকজনদের বিষয় আলাদা। পড়াশোনা চলাকালীন আপুর বিয়ে হয়। বিয়ের 1 বছর পরই আপুর পড়াশোনা শেষ হয়। এরপর আপু স্কলারশিপ পায় সাসেক্স ইউনিভার্সিটিতে। কিন্তু আপুর শাশুড়ি তখন অসুস্থ ছিল। তাকে দেখাশোনার জন্য কেউ ছিল না। আপু শাশুড়ি দেখভালের জন্য ইংল্যান্ড গেল না। জীবনটা শ্বশুরবাড়ির চৌহদ্দির মধ্যেই কাটিয়ে দিল। আর এই জন্যই শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে সকল কাজেই প্রায়োরিটি পেতে শুরু করে। এক সময় দেখা গেল আপু ওই বাড়ির মধ্যমণি হয়ে উঠল। সবাই আপুকে সমীহ করতে শুরু করলো। আর তাতেই আমার আপু সকলের মাথায় ছড়ি ঘোরাতে শুরু করলো। অবশ্য এর জন্য কারো কোনো অভিযোগও নেই। সত্যি, আপু শাশুড়ির জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। কজন এটা করতে পারে? কুহু বিস্ময় নিয়ে বলল, এতে কখনোই আপুকে আফসোস করতে শুনিনি। ওই বাড়ির লোকজনও আপুকে ছাড়া অচল। আপু তাদের জন্য বিয়ের 10 বছরেও এখানে এসে একটানা 3 দিন থাকেনি। আর সেই জন্যই আপু চায় যে 2-1টা দিন এখানে এসে থাকবে, সবাইকে নিয়ে আনন্দ করবে। কথাগুলো বলার সময় তাহমিদের চোখ মুখ কোনো এক অজানা কারণে ঝলমল করছিল। কুহু মুগ্ধ হয়ে দেখছে তার পুরুষকে। এবার আপুকে 7 দিনের আগে যেতে দিব না। আপু এবার সত্যিই সবাইকে নিয়ে আনন্দ করবে। কুহু মৃদু হেসে বলল, সত্যি পারবে আপুকে 7 দিন রাখতে? পারতে তোমাকে হবেই। গুড। এই না হলে আমার বউ। এবার এগিয়ে এসো আমার কাছে, আমি তোমাকে খাইয়ে দিই। বাসর ঘরে বরের হাতে খাও। এরপর থেকে প্রতি রাতে বরকে খাইয়ে দেবে। তাহমিদ প্লেটে বিরিয়ানি তুলে নিয়েছে। তাহমিদ খাইয়ে দেবে শুনে কুহু লজ্জা পেল। ও মুখ নিচু করে বসে রইল। কুহুকে নিশ্চুপ বসে থাকতে দেখে তাহমিদ কপাল কুঁচকে তাকালো। কুহুকে এক সাগর লজ্জায় ফেলে আবারও কথা বলল, রাত 1:30টা পেরিয়ে গেছে। আরো কতক্ষণ এভাবে আমাকে বসিয়ে রাখবে? এই, তোমার কি বাসর করার ইচ্ছে নেই? খেতে খেতে 2টার বেশি বেজে যাবে। এত সময় লাগলে বাসর করবো কখন? নাকি ইচ্ছে করে এমনটা করছো? তাহমিদের কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে কুহুর। লোকটার মুখে কোনো কথাই আটকায় না, পাছে ওকে আরো লজ্জা দেয় ভেবে কুহু এগিয়ে গেল তাহমিদের দিকে। কুহুকে কাছে এগিয়ে আসতে দেখে রাজ্য জয়ের হাসি ফুটল তাহমিদের ঠোঁটে। ঘুম ভাঙতেই উঠে বসতে চাইল কুহু, কিন্তু পারল না। দুটো শক্তপোক্ত হাত ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। কুহুর কানে ধুকপুক আওয়াজ আসছে। প্রথমে বুঝতে পারল না আওয়াজটা কিসের। একটু ধাতস্থ হতেই বুঝলো ও তাহমিদের বুকে শুয়ে আছে। আর ওর কানে এতক্ষণ তাহমিদের হৃদস্পন্দনের আওয়াজ আসছিল। আপনা আপনি কুহু ঠোঁটে হাসি ফুটল। সেই সাথে মনে পড়ে গেল গত রাতের কথা। মানুষটা ওকে ক্ষণে ক্ষণে লজ্জায় ভাসিয়েছে, রাঙিয়েছে তার ভালোবাসায়। কুহুকে তার ভালোবাসায় করেছে গরবিনী। মানুষটা যে এতটা ভালোবাসে সেটা আগে বুঝতে পারেনি কুহু। গত রাতে সে কুহুকে বুঝিয়ে দিয়েছে তার জীবনে কুহুর মূল্য কতটুকু। কুহু ভুলে গেল ওকে এবার বাহিরে যেতে হবে। ও তাহমিদের বুকে পরম শান্তিতে শুয়ে রইল। চোখ বুজে অনুভব করতে থাকলো তাহমিদের হৃদস্পন্দনের প্রতিটি আওয়াজ। পুরো রাত জাগার ক্লান্তিতে একটা সময় আবারও ঘুমিয়ে পড়ল তাহমিদের বুকে। তাহমিদ তার নারীকে জড়িয়ে ধরল শক্ত করে। বাহ রে কুহু, তোরা দুই বোন একেবারে দান মেরে দিয়েছিস। ছোট বোনকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে নিজের আমার ভাইয়ের ছেলের গলায় জ্বলে পড়ছিস। যত চিন্তা করে দেখছিস বাপ মা নেই, বিয়ে শাদী হবে কিভাবে, বাকি জীবন এভাবে কাটাবি। তখনই কুবুদ্ধি এসেছে মনে। আর যখনই বুদ্ধি এঁটেছিস কিভাবে একটা ভালো ছেলে খোঁজ করে তার গলায় জ্বলে পড়া যায়। ছেলে পেয়েও গেলি। প্রথম বলির পাটা হলো নিহান, আর দ্বিতীয় বলির পাটা হলো তামিম। তোর বুদ্ধির প্রশংসা করতেই হচ্ছে। তাহমিদের রুমে এসে কুহুকে কথাগুলো শুনিয়ে দিল রাখি আক্তার। কুহু অসহায় চোখে তাকিয়ে রইল বড় মার দিকে। বড় মা জেনে বুঝে ওকে কথা শোনাচ্ছে এটা বুঝতে বাকি রইল না কুহুর। বড় মার কথার উত্তর দিতে ইচ্ছে করছে না কুহুর। এদিকে কুহুকে নীরব থাকতে দেখে উৎসাহ পেল রাখি আক্তার। সে ভাবল কুহু তার কথায় ভয় পেয়েছে,
তাই সে দ্বিগুণ উৎসাহ নিয়ে আবারও বলল, চুপ করে আছিস কেন? তোর বাবা মা এত চালাক ছিল না তোর মতো, নাকি তারা তোকে শিখিয়ে পড়িয়ে দিয়ে গেল আগে থেকে? তোর মাকে দেখে কখনো মনে হয়নি সে এত শিয়ানা ছিল। এবার বুঝতে পেরেছি, নিজের বাপের বাড়ির সম্পত্তি পায়নি বলে তোর মা মেয়েদের দিয়ে ব্যবসা করাতে চেয়েছিল, তাই আগেভাগে তোকে শিখিয়ে দিয়েছিল সব কিছু। ধন্যী মায়ের ধন্যী মেয়ে তোরা। বড় মার কথা শুনে কুহুর যতটা না রাগ হলো তার থেকে বেশি ভয় পড়ল ওর চোখে। ওর চোখ তখন সেটে আছে দরজার দিকে। দরজার বাহিরে দাঁড়ানো নিহান আর তাহমিদকে ভয়ে ভয়ে দেখছে কুহু। বড় মা, থাক না এসব কথা। কেন থাকবে কেন? আমার কথা শুনতে ভালো লাগছে না নাকি তোর? আর ভালো লাগবেই বা কেন? কলিজা ধরে টান দিয়েছি যে, তোকে দেখে কে বলবে ভেতরে ভেতরে এত শেয়ানা তুই, চেহারা এত ওই ছিঁড়ি। একটু পড়াশোনা করেছে তাই তো আমার অমর রাজপুত্রের মতো বাতিজার দিকে হাত বাড়িয়েছিস। চেহারা ভালো হলে বোধহয় প্রধানমন্ত্রীর ছেলের দিকে হাত বাড়াতিস। আর তোর বোনের কথা আর কি বলবো, সে তো আরেক জিনিস। গায়ের চামড়া সাদা, তাই নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে। ততটুকু মেয়ের কি চ্যাটাং চ্যাটাং কথা। আমার ছেলেকে আঙ্গুলে নাচাচ্ছে, আর আমার বোকা ছেলে দৃষ্টি দৃষ্টি করে পাগল। দৃষ্টি ছাড়া তার চোখ অন্য কোথাও যায় না। কতটা দুর্ভাগ্য হলে মানুষের কপালে এমন ছেলের বউ জুটে। কুহু এবার ভয়ে ঢোক গেল। দরজার দিকে পিছন ফিরে বসে আছে রাখি আক্তার। তাই সে তাহমিদ আর নিহানকে দেখতে পায়নি। ওদেরকে দেখতে পেলেও সে বুঝতে পারত ওরা দুজন রাগে গজগজ করছে। তাহমিদের চেহারা রাগে পাল্টে গেছে, নিহানেরও তাই। বড় মা, তুমি এবার দিদুনের কাছে যাও। দিদুনের হয়তো তোমাকে প্রয়োজন। কালকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, আজকে আমাকে রুম থেকে বের হতে দিচ্ছে না। এত বড় সাহস তোর? কোথায় পেয়েছিস এমন সাহস? কেন, তুমি ওকে সাহস জুগিয়েছো? তোমার কথা যে ধার, তাতে বাড়ির মেয়েরা বউরা এমনিতেই সাহস পেয়ে যাবে। আবার তারা নিজেকে একটা বাড়ির সর্বেসর্বাও মনে করতে পারে। এই যে যেমন ধরো, তোমাকে রুম থেকে বেরিয়ে যেতে বললো, এটার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণই তোমার। তুমি ওকে সেই সাহসটা দিয়েছো, নয়তো তুমি এই বাড়ির বহিরাগত হয়ে আমার বউকে এমন নিকৃষ্টভাবে অপমান করতে পারতে না। হাসি মুখে কথাগুলো বলতে বলতে রুমে ঢুকলো তাহমিদ। তাহমিদের গলা শুনে ভয়ে আত্মা খাঁচা ছাড়া জোগাড় হয়েছিল রাখি আক্তারের। তার আত্মাটা এবার যেন সত্যি উড়াল দিল। সেটা তাকে স্থবির হয়ে বসে থাকতে দেখে বোঝা গেল। যখন সে দেখলো তাহমিদের সঙ্গে নিহানও আছে, নিহানের চোখে ঝরে পড়া ঘৃণা দেখে তার রাখি আক্তার ভয়ে কাঁপতে লাগলো। তো তোরা? রাখি আক্তার আর কি বলবে বুঝতে পারলো না। চমকে গেছো আমাদের দেখে? তাহলে আরেকবার চমকানোর জন্য তৈরি হও। আজকের পর থেকে তোমার বাবার বাড়িতে আসলে তুমি দোতলায় আসবে না, এবং আমার সামনে তো আসবেই না। আর আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করবে না, কারণ তোমাকে দেখলেই আজকের কথাগুলো মনে পড়বে আমার। আমি আমার মাকে বলে দেব তোমার কাছ থেকে দূরে থাকতে। বড় মা কি করবে সেটা তার ব্যাপার। সরি রে নিহান, তোকে কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার স্ত্রীর অপমানকারীকে তার প্রাপ্য শাস্তি না দিলে তবে আমি কেমন স্বামী হলাম? তোমার দিক থেকে তুমি সঠিক আছো ভাই, আর আমিও এবার সঠিক কাজটাই করতে চাই। তোমার ফুফুকে জানিয়ে দিতে চাই আমার একটা চাকরি হয়েছে। আমি 2-1 দিনের মধ্যে নতুন বাসা দেখে দৃষ্টিকে নিয়ে সেখানে উঠব। সে আমার মা, সেটা অস্বীকার করার সাধ্য আমার নেই। আমি তার সঙ্গে সম্পর্ক শেষ করব না, কিন্তু তার সঙ্গে কোনোদিন কথাও বলবো না। আমি বাড়িতে যাব শুধুমাত্র আব্বুর সঙ্গে দেখা করতে। আমি প্রতি মাসে আব্বুর কাছে হাত খরচ পাঠিয়ে দিব, নয়তো তোমার ফুফু দৃষ্টির নামে মিথ্যা অপরাধ লোটাবে, ওকে সব কিছুর জন্য দায়ী করবে। সেটা আমি হতে দেব না। আজকের বলা তোমার ফুফুর কথাগুলো
রেকর্ড করেছি আমি, সেটাই এখন বড় মামাকে দেখাবো। মামারা আর দিদুন মিলে এরপর কি হবে সেটা সিদ্ধান্ত নেবে। এতদিন আমি সব কিছু জানার পরও মুখ বন্ধ করেছিলাম, কিন্তু কার নয়, প্রতিবারে কেন দৃষ্টি কুহুর উপরে এত অপরাধ আসবে? এর একটা বিহিত করতেই হবে। কুহু, আমি সব কিছুর জন্য সরি। পারলে এই অযোগ্য ভাইকে ক্ষমা করে দিস। তাহমিদের কথার প্রত্যুত্তরে নিহার কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। সব কিছু শুনে স্তব্ধ হয়ে বসে রইল রাখি আক্তার। তার ঘোর ভাঙার আগেই সাদিক আহমেদ, রাশেদিন এবং আয়েশা সালেহার কানে কথাগুলো পৌঁছে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার খেসারত দিতে হবে রাখি আক্তারকে। ছি, আমার পেটের সন্তান এতটা জঘন্য, এটা আমি কল্পনাও করিনি কখনো। এই মেয়েকে এতবার করে সাবধান করার পরও নিজেকে বদলায়নি একটু। ওকে নিয়ে আমাদের শুধু হেনস্থাই হতে হয়েছে। একটা দিনও আমাদের শান্তিতে থাকতে দেয়নি, আর না এখন দিচ্ছে। একে মেয়ে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। আয়েশা সালিহা ঘৃণা ভরে ছেলেদের বললেন। সাদিক আহমেদ, রাশেদিন নতমুখে আম্মার কথাগুলো শুনছেন। সাবির আহমেদ, রাশেদিনও তাই। আফরোজা, নাজনী, তাহমিনা আক্তারও নীরব থাকলেন। তারা সকলেই আজকে রাখি আক্তারের কর্মকাণ্ডের কথা শুনে অবাক হয়েছেন। আম্মা, একটা কথা বলি, অপরাধ নেবেন না। রাখি একদম আমার শ্বশুরের বড় বোনের মতন হয়েছে। ওই ফুপু দিনরাত সবাইকে অপমান করার চিন্তা করত, আর সবার সঙ্গে সবার সম্পর্ক নষ্ট করার চিন্তা করত। একটা ফালতু মহিলা ছিল সে। রাখির স্বভাব চরিত্র একদম ওই ফুপুর মতনই হয়েছে। ওই ফুপু যেমন আপনাকে আবার তার ছেলের বউদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, আপনার মেয়েও তেমন কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। না শান্তি দিচ্ছে নিজের শ্বশুর শাশুড়িকে, আবার না শান্তি দিচ্ছে ছেলের বউকে। একই সঙ্গে সে আমাদের বাড়ির বউকেও অপমান করছে। কত বড় সাহস ওর, একবারও ভেবে দেখেছেন আম্মা? আমরা যাকে পছন্দ করে ছেলের বউ করে আনলাম, তাকে সে অপমান করছে। বড় দুই যাকে নীরব থাকতে দেখে ফুঁসে উঠলেন নাজমা আক্তার। তিনি কাউকে পরোয়া না করে কথাগুলো বললেন। নাজমা আক্তারের কথাগুলো শুনে আয়েশা সালিহার চোখে পানি আসলো। রাখির বিয়ের পর থেকেই তিনি তার শ্বশুরবাড়িতে যাননি লজ্জায়। তার শ্বশুর শাশুড়ি কখনোই রাখির নামে অভিযোগ দেননি, কিন্তু রাখির করা আচরণের কথা ঠিকই পৌঁছাতো আয়েশা সালেহার কানে। নিয়াজের চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ি আয়েশা সালেহার বাবার বাড়ির পাশে। সেই চাচাতো ভাইয়ের বউয়ের মাধ্যমেই রাখির সকল তো কথাই শুনতে পেতেন আয়েশা সালেহা। তিনি বারবার মেয়েকে সাবধান করেছেন, কিন্তু রাখি তার কথা আমলেই নেয়নি। আজ প্রথমবারের মতো নিজেকে একজন ব্যর্থ মা মনে হচ্ছে বৃদ্ধার। তিনি নাজমা আক্তারের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারলেন না। নতমুখেই বললেন, বৌমা, তোমরা চাইলে রাখিকে চিরতরে এই বাড়ি থেকে বের করে দিতে পারো। সন্তানের খাতা থেকে ওর নাম আজকে কেটে দিলাম আমি। দরকার নেই আমার তার মতো সন্তান। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা নিয়াজকে এসব কথা এখনই জানিও না। সে অসুস্থ, এসব শুনলে হয়তো তাকে আমরা হারিয়ে ফেলবো। বের করে দেওয়া কোনো সমাধান নয় আম্মা। রাখিকে এই বাড়ি থেকে বের না করেও আমরা ওকে একটা শিক্ষা দিতে পারি। ও এই বাড়ির মেয়ে, এখানে ওর অধিকার আছে। আপনি এখন ওকে এখানে ডেকে পাঠান, ওকে নিজের অপরাধ স্বীকার করতে বলুন এবং ওকে দিয়ে প্রতিজ্ঞা করান ভবিষ্যতে এমন কিছু করলে ওকে আইনত ত্যাগ করবেন আপনি। তবেই দেখবেন ও ঠিক হবে। ওর একটা শক্তির শাস্তির প্রয়োজন। নাজমা আক্তার শাশুড়িকে সূত্রে দিয়ে বলেন, নাজমা ঠিকই বলেছে আম্মা, ওর শাস্তির প্রয়োজন। আমরা যদি ওকে আগেই শাস্তি দিতাম তবে ও এতটা বাড়তে পারতো না। ওর এমন আচরণের জন্য দায়ী আমরাই ওকে শাসন করতে পারিনি। তবে আজকে সেই ভুল করব না, আজকে ওকে শাস্তি পেতেই হবে। সাদিক আহমেদ, রাশেদিন এবার বললেন, ছোট বৌমা, রাখিকে ডেকে নিয়ে এসো।
দিদুন, তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেই। আগামী 3 দিনের মধ্যে আমি দৃষ্টিকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠব।